যে মেজরিটি পিপলকে সন্তুষ্ট করার জন্য গরুর মাংস বন্ধ করা। যে গৌ মাতা যেটা গাই গরু কোনো জায়গায় কিন্তু জবাই করে না, করে নাকি কোনো পদ্ধতি করে না। তে গৌ মাতার নাম নিয়ে হেরা এই যে মানুষটা যে অত্যাচার, আসামটা বর্তমান কিন্তু বহুত ধরনের টুকরা হয়ে গেছে। এই জায়গায় বিটিসি, ওই জায়গায় মটক কাউন্সিল, এই জায়গায় বলে ডিমা হাসাও, নানান ধরনের, এই জায়গায় কোচরাজ বংশী। তে আসাম বর্তমান আসাম হইয়া যে রয়েছে এটা তো মানে আসলেতেই উপরে উপরে। একটা সময় আমরা শুনছিলাম তাজমহলের কোনো একটা পেপার কাটিংয়ে বিভিন্ন সময় নানান ধরনের একটা মধ্যে তাজমহলের নাম তেজুমহল শুরু মানে লেখে। তো হিন্দু মুসলিমের এই যে মেজরিটি মাইনরিটি কথা মানে আজকের ডেটে সব ওয়ার্ডগুলো উচ্চারণ হয়। আর মেজরিটি মানুষে আমি তো বিশ্বাস করি যে কোনো সময় তারা সাপোর্ট করে না যে না মাইনরিটি মানুষের উপর অত্যাচার হোক, মাইনরিটি মানুষের ঘরের ভিতরে ঢুকুক। সব বস্তু মধ্যে কি সরকারের থেকে পারমিশন নেওয়ার দরকার আছে নাকি, যে আমি কি পিনমো, আমি কি খামো, এই সমস্ত বস্তুর মধ্যে? না, সরকারের থেকে পারমিশনের তো আসলে তো কোনো পদ্ধতি দরকার নাই। হাই এভরিওয়ান, আজকে আইনগর মাঝে আবার এলাম একটা নতুন এপিসোড নিয়ে মিস্টার এক্সম্যান শোর। আজকে আঙ্গর এই এপিসোডের স্পেশাল গেস্ট হলো ফরহাদ আলী স্যার। হ্যালো স্যার, এনের আঙ্গর এই পডকাস্টে কি অনুভব হইতেছে বা কেমন লাগতেছে? না, সর্বপ্রথম কথা হইলো তো আসলে এই সেট আপটা দেখে যথেষ্ট ভালো লাগছে যে আমগর ভিতর থেকে মানে খুব কোয়ালিটি সম্পন্ন একটা মানে আজকের সময়ে সবচেয়ে ইম্পর্টেন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আর ওই জায়গাতে নিজের এক্সিস্টেন্স মানে যে কোনো একটা কামের এক্সিস্টেন্স থাকাটা আজকে খুবই জরুরি। তো ওই হিসাবে আর এই যেটা প্রসেসটা মানুষরে কিছু বাসা বাসা মানুষ আইনা নিয়ে এই জায়গাত তাগর মুখ দিয়ে ভালো একটা কথা সোসাইটিরে বিলায় দেওয়ার কামরা, এটা যেটা নাকি লাখো লাখো টাকা খরচ করে হয়, মানে খরচ করে তারপরে ডেলিভার করা যায়, এটা খুব ইজিলি মানে তার থেকে সবচেয়ে বেশি একটা বৃহৎ একটা পপুলেশনের মাঝখানে দেওয়া হইতেছে। এটা খুবই একটা ভালো কাম। আর আইনিয়া যথেষ্ট আমার ভালো লাগছে আসলে সেট আপটা দেখে নিয়ে। আমি মানে তার জন্য সবাইরই তোমার মানে যারা যারা এই এটার পিছনে আছে সবাই আমি আসলে আন্তরিক ধন্যবাদ জানাই আর কি। থ্যাংক ইউ স্যার। আজকে আমরা কিছু আলোচনা করবার ডাক দিচ্ছি যে ভারতবর্ষের বিভিন্ন সমস্যায় বর্তমান ঘিরা ধরছে। এই সমস্যাগুলোর উপরে কিছু সমস্ত সমস্যায় তো আজকে আলোচনা করা সম্ভব না, কিন্তু আমরা অল্প কিছু আলোচনা করব। ইতিমধ্যে ভারতবর্ষ হলো সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, আর এই কান্ট্রি কি নিজের রোল প্রপারলি প্লে করতেছে? এর মতামত কি? এখন এটা একটা বিগ কোয়েশ্চেন। আমরা যেটা প্রবলেম ফিল করি যে ইন্ডিয়াতে নানান ধরনের সমস্যা আবির্ভাব হইতেছে দেখতেছি যাইতেছি, কিন্তু একটা সেকশনে কিন্তু আসলে সমস্যাগুলো ভাবেই না। তো রাইট রঙের মানে জাস্টিফিকেশনটা কেরা দিব? হ্যাঁ, তো তার মাঝখানেও রাইট রঙের জাস্টিফিকেশন দেওয়ার জন্য আমাদের মাঝখানে আমাদের মানে সর্ববৃহৎ মানে রিটেন একটা সংবিধান আছে, কনস্টিটিউশন আছে। ভারতবর্ষ একটা এরম ধরনের একটা মানে বৈচিত্র্যময় দেশ, এতটুক ডাইভার্সিটি আছে যেটা নাকি 1800-এর উপরে ভাষাই আছে এই জায়গায়, কত ধরনের কমিউনিটির মানুষ আছে। তে প্রত্যেকটা কমিউনিটি, প্রত্যেক ধর্ম, জাতি, ধর্ম মিলেই ভারতবর্ষের গঠন হয়েছে। আর এর ইতিহাস যদি দেখা যায় পূর্ব থেকেই মানুষগুলা খুব মানে মিলাপ্রীতির মাঝখানে এই জায়গায় কিন্তু স্বাধীনতার যুদ্ধ থেকে আরম্ভ করে নিয়ে সম্পূর্ণ কিছুতে মানে একত্রিত হইয়া নিয়ে কিন্তু যুদ্ধ দিছে। কিন্তু হ্যাঁ, একটা ডিফারেন্স তো নজর আইতেছে সবারই, বিশেষ করে 2016 বা 2014 থেকে এটা আম হয়ে গেছে রাজনৈতিকভাবে। তো রাজনৈতিকভাবে কিছু মানে যেগুলা স্লোগানস ইউজ হয়েছে বিগত দিনে, তো স্লোগানগুলো আসলে ডিস্টার্বিং আছিল, যার জন্য আমরা কইতেছি প্রবলেম উদ্ভব হয়েছে। তো আমরা চাই যে সবসময় প্রত্যেকটা জাতি ধর্মের মানুষ এই জায়গায় মিলাপ্রীতিতে থাকুক, কিন্তু ওই জায়গায় নাকি রাজনৈতিকভাবে যারা রাজনৈতিক মুনাফা আদায়ের জন্য বিভিন্ন সময় তারা ভোটের স্বার্থে এই জায়গায় বিভিন্ন ধরনের স্লোগান দেয়। আর আরেকটা সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে ভারতবর্ষ সবচেয়ে বড় একটা বিশ্বের ভিতরে ডেমোক্রেটিক কান্ট্রি। তো এই ডেমোক্রেসিটা জিন্দা রাখা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের সবচেয়ে মূলত কর্তব্য। তো ওই হিসাবে দেখা গেছে যে আমরা হয়তো কিছু ডিমোটিভেট হয়েছি,
কিছু মানুষে এই রাজনীতিক বা এই জিনিসগুলোর থেকে এলাগি হয়েছি, তো যার জন্যে আমরা একটা খারাপ সিচুয়েশনের মাঝখানে আজকে পড়ছি। নো ডাউট ভারতবর্ষতে আজকে হিন্দু মুসলমানের রাজনীতি আরম্ভ হয়েছে। আর আমার নিজের সাথে যেটা হয়েছে 2014 আগে আমাদের যেটা ফ্রেন্ড সার্কেল ছিল, এখনো মনে পড়ে আমার, যে একটা সময় বিহু হোক বা আমার বাড়িতে ঈদ হোক, যখন আমার বাড়িতে ঈদ হয়েছে, আমার যারা হিন্দু ফ্রেন্ড আছে, আসামিস ফ্রেন্ড আছে, তারা এসে আমার বাড়িতে, আমার বাড়ির মানে তার জন্য যদি মাংস 10 কেজি আনছি শেষ করে দিছে। তার মানে বিহুর সময় তাগর বাড়িতে যায় নিয়ে, হ্যাঁ পাকঘর পর্যন্ত যায় নিয়ে রান্না খাওয়া মানুষ। হাঁস একটা জিনিস, হাঁসটা তাগর পাকঘরতে যায় রান্না খাওয়া মানুষ। তো সেম জিনিসটা কিন্তু আজকের ডেটে পরিবর্তন হয়েছে। তো এটা খুবই চিন্তনীয় বিষয়। আর মানে ভবিষ্যতে এই জিনিসটার উপরে আমরা খুব ডিপলি মানে চিন্তা করার দরকার আছে। আর উঠা হওয়া প্রজন্ময় এই জিনিসটাকে সিরিয়াসলি নিয়ে শুদ্ধ রাস্তায় বাইরে আসার দরকার আছে। যেহেতু এনে খাওয়ার কথা কইলেন, একটা কোয়েশ্চেন আইতাছে যে বর্তমান দেখা যায় যে সরকারে একজন নর্মাল মানুষে কি খাবো বা কি পিনবো এই ধরনের বস্তু মধ্যেও একটা রোক লাগাই দিবার চাইতেছে। সব বস্তু মধ্যে কি সরকারের থেকে পারমিশন নেওয়ার দরকার আছে নাকি, যে আমি কি পিনবো, আমি কি খামো, এই সমস্ত বস্তু মধ্যে? না, সরকারের থেকে পারমিশনের তো আসলে তো কোনো পদ্ধতি দরকার নাই। আর জিনিসটা সংবিধান নাম করে পারমিশন দিয়েই রাখছে। সংবিধানে একটা জিনিস আছে ফান্ডামেন্টাল রাইটস, তোমার একদম যেটা বেসিক মানে তোমার অধিকার, বিইং এ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাগরিক হওয়া সূত্রে তোমার কিছু মানে একদম মিনিমাম যেটা মানে রাইটস আছে, তার ভিতরে খাওয়া পিন্দার থেকে আরম্ভ করে সব মোট কিছু জিনিসই পড়ে। তোমার কথা কর যেটা অধিকার, যে কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে মাতার অধিকার, তোমার পলিটিক্যাল কোনো একটা মুভের বিরুদ্ধে তোমার স্ট্যান্ড মানে তাগর স্ট্যান্ড আর ভিন্ন হওয়ার পরে আমার স্ট্যান্ড আলাদা হওয়ার পরে তা আমরা প্রতিবাদ করা, তো এটা আমার ফান্ডামেন্টাল রাইটসের ভিতরে পড়ে। তো এইটাতে যদি আঘাত হইতেছে, আমগর নিজে বেসিক যেটা রাইটের উপরে যদি আঘাত হইতেছে, আলটিমেটলি তো মানে খারাপই হইতেছে। যেটা বর্তমান যুগে পাকঘর পর্যন্ত আমি কি খামো, আমি কি পিনমো, আলটিমেটলি এটা কোনো মানে সরকারের দায়িত্ব কোনো পদ্ধেই হওয়ার পারে না, তারা ডাইরেকশন দেওয়ার মালিক কোনো পদ্ধেই না। এটা দিয়া অ্যাকচুয়ালি কি একটা কমিউনিটিরে খুশি করবার চাইতেছে আর আরেকটা কমিউনিটিরে যেটা মাইনরিটি অগরে দাবায় রাখবার চাইতেছে নাকি? যেই সমস্ত মানুষ এটা একজনে একটা বস্তু খাওয়া ভালো পাইতাছে, ওইটা আরেকটা জনজাতি বা আরেকটা কমিউনিটির মানুষে ভালো পাইতাছে না, তে ওই মানুষটি মেজরিটিতে আছে। আমি সবসময় চাবো যে ভোটটা, আমার ভোট ব্যাংকটা সবসময় ঠিক থাকুক। না, মেজরিটির সংখ্যক মানে যে এই জায়গায় যদি ভোটের ক্ষেত্রে আসা যায় না, পলিটিক্যাল ক্ষেত্রে, তো হিন্দু মুসলিমের এই যে মেজরিটি মাইনরিটি কথা মানে আজকের ডেটে সব ওয়ার্ডগুলো উচ্চারণ হয়। আর মেজরিটি মানুষে আমি তো বিশ্বাস করি যে কোনো সময় তারা সাপোর্ট করে না যে না মাইনরিটি মানুষের উপর অত্যাচার হোক, মাইনরিটি মানুষের ঘরের ভিতরে ঢুকুক, কিন্তু একটা সেকশন আছে, একটা মানে খুব অল্প সংখ্যকের একটা গ্রুপস আছে। আর যখন রাজনৈতিক ফিল্ডে যায় না, তখন কিছু কর্পোরেট ওয়ার্ল্ডের কথা আসে, যারা পুঁজিপতি মানুষ, তারা এইসব জিনিসের মধ্যে ফুয়েল দেয় তাগর নিজের লাভালাভের জন্য। তা আলটিমেটলি আমি কবার চাই যে মেজরিটি পিপল তো কোনো সময় তো এটা জিনিসটা সাপোর্ট করে না, কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছে যে ফুয়েল দেয় আর মানুষগুলারে আবেগিক করে, ভুয়া একটা কথা দিয়ে নিয়ে হ্যাঁ সবসময় আবেগের রাজনীতি করে, যার জন্যে আমরা এই বছর আমগর মাইন্ডসেট হয়ে গেছে যে না এটা করলে তাগর একটা মেজরিটি সংখ্যক ভোট তাগর সবসময় আহে। আর বিগত দিনে হয়েছেও প্রমাণ যে একটা মেজরিটি সংখ্যক ভোট আছে, কিন্তু আমি জানি না যে তারা মেজরিটি যারা পিপল আমরা ইন্ডিকেট করি, আমরা যদি মাইনরিটি কই, তো মেজরিটি পিপল তো আমাদের থেকে মানে সবচেয়ে এডুকেশন বেটার আছে, তাগর মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশন বেটার আছে, সারা বিশ্বের বিষয়ে তাগর নলেজ বেশি আছে। তারপরে যদি আমরা যে কথাটা ভুল ধরি, ওই কথা তারা শুদ্ধভাবে কিভাবে মানে নেয়, এটা তো সবচেয়ে বড় কোয়েশ্চন আর কি। এই যে বহুত সময় দেখা যায় যে বহুত সময় মানে প্র্যাকটিক্যাল কথা, যে সমস্ত মেজরিটির মানুষ হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, সবই কিন্তু স্কুল কলেজ এভরি জায়গায় একলগে মিলা চলে, কিন্তু ইলেকশনের সময় যেটা একটা গরম একটা পরিবেশ সৃষ্টি করা হয়,
যে হিন্দু মুসলিম ওই টাইমে একটা পরিচয় হয়। তার আগে দুজনে বইয়া একলগে ভাত খাইতেছে, একলগে চলতেছে, কোনো সমস্যা নাই। কিন্তু অনলি পলিটিক্সের লিগে দুজনের আলাদা আলাদা করা হইতেছে। এই সমস্যাটাও বহুত একটা বর্তমান সময়ে উত্থান বেশি করে পাইতেছে। ডিভাইড অ্যান্ড রুল যেটা একটা পলিসি ছিল, ব্রিটিশরা এই পলিসিটা অ্যাডপ্ট করছিল, কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যে আঙ্গর ইন্ডিয়ান পলিটিক্সে 2024-এও ওই সেম পলিসি অ্যাপ্লাই করা হইতেছে না। এই ক্ষেত্রে দেখো মানে ভারতবর্ষের সবচেয়ে বড় একটা সংস্থা আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মানে মূলত কাম থাকে ভোটার যারা আছে ভোটারে সচেতন করা, যেটা ভোটাধিকার সাব্যস্ত করার জন্য তারা অ্যাওয়ারনেস করে। তো তারপরে পরে আমগর ভিতরে যেসব পলিটিক্যাল পার্টি কাম করে বেসিক্যালি, হ্যাঁ, তো ম্যাক্সিমাম পলিটিক্যাল পার্টিয়ে তো মানে মাস পিপিলরা কোনো সময় ট্রেন্ড আপ করে না যে তুমি ভোটটা তোমার কিসের জন্য তুমি দিবা, কারে দেওয়া লাগে, কিসের জন্য দেওয়া লাগে, এই জিনিসটা তারা সবসময় গুমরাহির মাঝখানে রাখে। আমরা মানে এডুকেশন আসলে লেভেলটা আমগর গ্রাম পর্যন্ত এইভাবে যায় পাই নাই যে মানে ভোটার রাইজ যারা আছে তাগরে আসলে তো আমরা একটা গুমরাহির ভিতরে রাখি, হ্যাঁ, তাগরে সচেতন করা হয় নাই। আর যারা এই যে নতুন ভোটার প্রত্যেকটা সময় আসে, তো নতুন ভোটার হোক, তারপরে কিছু গ্রাম অঞ্চলের কিছু অশিক্ষিত মানুষ যারা আছে বা শিক্ষিত শ্রেণীর মানুষ আছে, তবুও কিছু কিছু কারণের থেকে যেটা মানে সত্যি কারণ মানে যেগুলা হাসা কথা, ওইগুলা জিনিসের থেকে তাগরে দূরে রাখা হয়। আর ইলেকশন ক্যাম্পেইনের টাইমে প্রত্যেকটা রাজনৈতিক দলের কিছু পলিসি থাকে, তাগর কিছু স্ট্র্যাটেজি থাকে। তো এই স্ট্র্যাটেজি তারা ইউজ করে। 15-20 দিনের ক্যাম্পেইন থাকে। তো এই শর্ট টাইমে যখন মানুষ এবার না মানে ভোট কারে দেওয়া লাগবে, এই শর্ট টাইমের মাঝখানে মানুষকে কিছু একটা তাগর স্ট্র্যাটেজির জড়িয়েতে তাগরে মোটিভেট করার পায়। তো মোটিভেট করা তাগর জন্য ইজি হয়ে যায়। আর তখন রাজনৈতিক মানে বর্তমান আপনার এটাতে সবচেয়ে বড় রোল তো মিডিয়া প্লে করে, মিডিয়া সোশ্যাল মিডিয়া হোক, এইসব জিনিসে বর্তমানে যেটা পলিটিক্সটা, তো কোনো একটা ছোটোখাটো ইনসিডেন্ট যে মানে পজিটিভ তার একটা ইম্প্যাক্ট হয়তো মিডিয়ায় ফেলায়, নেগেটিভ একটা ইম্প্যাক্টও মিডিয়ায় ফেলায় আলটিমেটলি। গতিকে আমি খবর পাই যে 15-20 দিনের ক্যাম্পেইনের মাঝখানে পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা স্ট্র্যাটেজি ইউজ করে। তো তারা নিজের লাভালাভের জন্যে করবই। এই জায়গায় ফাইন্যান্সিয়াল বেনিফিটসের কথা আছে, ক্ষমতার কথা আছে, পাওয়ারের কথা আছে। গতিকে এইটাত কোনো সময় ব্রেক লাগানি পসিবল হয় না। কিন্তু তার আগে দায়িত্ব আসে আমাগর মাঝখানে যারা সোশিয়াল অর্গানাইজেশন কয়, সোশিয়াল অর্গানাইজেশনগুলার আমি দেখি যে সামাজিক কামের সাথে তারা জড়িত হয়, বিভিন্ন ধরনের সামাজিক কামের। তারা যদি এই আরেকটা জিনিস যুক্ত করে নেয় সাথে, পলিটিক্যাল অ্যাওয়ারনেস, কোনো পার্টির না, পলিটিক্যাল অ্যাওয়ারনেস যদি দেওয়া হয় মানুষকে যে ভারতবর্ষের পরিস্থিতি পরিবেশ ঠিক আয়নাটা যদি মানুষের মাঝখানে রাখা যায়, তখন হয়তো যেটা ভোট প্যাটার্ন হয় মানুষের, আমরা পলিটিক্সে যখন আসা যায় তখন পলিটিক্যাল পার্টিরা হিসাব করে যে হিন্দু মুসলিম শিখ ইসাই বিভিন্ন ধরনের কমিউনিটির হিসাব আসে, হিন্দু মুসলিমের হিসাব আসে, মাইনরিটি মেজরিটির হিসাব আসে। তো এই হিসাবগুলোর গণ্ডির থেকে তখনই বাইর হবো তারা যখন নাকি আমরা পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা একদম মাস লেভেলে নিয়ে যাবো। তার এটা সবচেয়ে বড় রোল প্লে করবো যারা নাকি সোশ্যাল অর্গানাইজেশন নিজের দাবি করে, যখন নাকি পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করবো। আচ্ছা, বর্তমানে একটা নতুন প্রবলেম সৃষ্টি হইতেছে, যে প্রবলেমটা কেরা সৃষ্টি করার চেষ্টা করতেছে বস্তুটা আমাদের সামনে নাই। একটা যোজনা চালাইতেছে কিছুমান মানুষে যে মসজিদ বা দরগা এই সমস্ত তলে কি মন্দির আছে নাকি। ইতিমধ্যে 15টা না 16টা কেস রেজিস্টার হয়েছে যে অমুক মসজিদের তলে মন্দির আছে। 500 বছর আগে বা 1000 বছর আগে অমুক রাজায় বা অমুক সম্রাটে এই জায়গায় মন্দির ভাঙ্গা মসজিদ বানাইছিল। এই সম্পর্কে কি করছেন? তো এটা আসলে নতুন জিনিস না। তো এই যেটা মানে কনসেপ্টটা, এই যেটা মানে বর্তমানে যেটা মিশন, এটা আসলে 100 বছর পুরানা। 2024-এর আজকে আমরা লাস্ট ডিসেম্বরে 1925 সালে এটার মানে এই ধরনের চিন্তার শুরুয়াত হয়েছিল। তো একটা ভারতবর্ষতে একটা আইডিওলজিতে কাজ করতেছে যেটা 1925 সালের থেকেই আমরা জানি। আর আমেরিকা হোক, সারা বিশ্বের যেটা সংস্থা, তাগর একটা সমীক্ষায় আইছিল যে হিন্দুত্ববাদী অর্গানাইজেশন
RSS, সারা বিশ্বের ভিতরে একটা ক্যাডার বেশ সবচেয়ে বড় অর্গানাইজেশন আর কি। তারা একটা বিশেষ একটা আইডিওলজি নিয়ে, যেটা হিন্দুত্ববাদের একটা ঝান্ডা নিয়ে তারা আগ বাড়তেছে। আর বিগত সময়ে 100 বছরে তারা চেষ্টা কইরা পলিটিক্যালি তারা আজকের ডেটে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। হওয়ার পরে তারা সময় তাদের স্ট্র্যাটেজিগুলো চেঞ্জ কইরা নিয়ে একটা বৃহৎ একটা মানে শিপা মানে হয়ে গেছে ইতিমধ্যে। বাবরি মসজিদের ইস্যু সুপ্রিম কোর্টের উপরে রায়দান হয়েছে। তারপরেও বিভিন্ন এটা একটা সময় মানুষে কইছিল যে বাবরি মসজিদ একটা সেকশন রে, হয়তো আমি যদি মুসলিম তুমি যদি হিন্দু, এক্সাম্পল হিসাবে যদি নেই, যে মিডিল কোনো একটা মানুষে মুসলমান একজনকে কইছিল তোমরা যদি সাইরা দাও তাহলে তো ওরা সন্তুষ্ট, বাস সাইরা দাও, ওটা প্রবলেম নাই, সাইরা দিলে তোমাকে কি হয়, একটা মসজিদের জায়গা হয়ে যাব। তে তখন মানুষের আমগর ভিতরে মানুষে তখন কইছিল যে না এরম ধরনের হয়েছে আর কি করা লাগে। তো ওই হিসাবে আজকে ডেটে রায়দান দিল, রায়দানের উপরে কেউর কোনো ধরনের নাই। সুপ্রিম কোর্টে রায়দান দিছে এই জিনিসটা, কিন্তু তারপরে তো জিনিস যেটা ট্রেন্ড তো স্টপ হয় নাই, বন্ধ তো হয় নাই, একটার পর একটা কেউ কোনো সময় যদি জ্ঞানব্যাপী হয়, কোনো সময় কোনো ধরনের অন্য মসজিদ, কলকাতাতে মসজিদ, ইউপিতে আরেকটা মসজিদ, বিভিন্ন সময় এসব তারা নিয়ে ভারতবর্ষের নাম পরিবর্তন করা, রাস্তার নাম, জায়গার নাম, বিভিন্ন ধরনের মুভগুলা, এই মুভগুলাতে পিছনে বৃহৎ একটা এজেন্ডা করাছে। এই এজেন্ডা একটা যেটা নাকি একটা লং টাইম এজেন্ডা নিয়ে মানে একটা গ্রুপে কাম করতেছে ভারতবর্ষের কিছু কিছু জায়গার থেকে, মানে মূলত সব জায়গার থেকে একটা কমিউনিটির নাম সম্পূর্ণভাবে মোচন করার জন্য। কিছুদিন আগে আমি দিল্লি গেছিলাম, দিল্লিতে দেখলাম যে লাল কিল্লা হোক, এইসব হুমায়ুনতম এইসব আদানিরে দিয়ে দেওয়া হয়েছে। তো আদানি যখন প্রাইভেটাইজ করা হয়েছে, তার মানে ওই জায়গায় টিকিটের দাম বাড়বো, যেগুলা বিশ্বখ্যাত ওয়ার্ল্ড হেরিটেজ প্লেসগুলা, তো এইসব জিনিসগুলা আদানির মতো একটা প্রাইভেট কোম্পানিতে দেওয়া হয়েছে। তারা রিনোভেশনের কাম করতেছে। তো রিনোভেশনের কামের মাঝখানে বিভিন্ন ইতিহাসগুলাও মানে কোনো জায়গার থেকে লাহে ধীরে স্টেপ বাই স্টেপ এইসব জিনিসগুলা, যেরকম একটা সময় আমরা শুনছিলাম তাজমহলের কোনো একটা পেপার কাটিংয়ে বিভিন্ন সময় নানান ধরনের একটা মধ্যে তাজমহলের নাম তেজুমহল শুরু মানে লেখে কোনো মানুষে। যে কথা হইলো যে এই যে কোন একটা সিম্পল মানুষের স্টেটমেন্ট দিছে, ये कोई मंदिर था पहले कुछ टाइम पे, ये तेजুমহল নাম था उसका। তো এই যে রেকর্ডিংটা যে থাইকে গেল, আজকে যদি গুগলে সার্চ করা হয় তেজুমহল, গুগলে একটা কোনো সময় কোনো একটা পেপার আইসা যাব যে 2016 সনের তেজুমহল গুলাই যায় কোনো একটা মানুষ লিখছিল। হ্যাঁ, তো এটা 50 বছর পরে এটা একটা ডাটা হয়ে থাকবো। তো আলটিমেটলি এখন অ্যাটাক নয়, এটা 50 বছর 100 বছর পরের যে চেঞ্জ করব তখনের একটা দস্তাবেজ আজকে যেটা তৈরি করা হইতেছে। তো এইসব বিষয় নিয়ে ডিফেন্স করাটা সবচেয়ে বেশি জরুরি। আজমির শরীফ 1200 খ্রিস্টাব্দের আগের জিনিস, একটা আস্থা সহকারে ওই জায়গায় মানুষে যায়, দোয়া করে, হিন্দু মুসলিম সব কমিউনিটির মানুষই যায়, খ্রিস্টান সবাই যায়। তো আস্থার একটা জায়গাতে আজকের এটা অ্যাটাক চলছে। তো আলটিমেটলি ভারতবর্ষে যেটা ডাইভার্সিটি, এই ডাইভার্সিটির উপরে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায়, ভারতবর্ষ একটা বিশাল একটা দেশ, প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় এই ডাইভার্সিটির উপরে অ্যাটাক হওয়া প্রত্যেক দিন অ্যাক্টিভিটি চলতেছে। আর এই বিষয়ে আমরা কিন্তু ছাইলে দিছি যে জো হোনায় হনে দো, যা হইতেছে হইতে থাক। তো যা হইতেছে হইতে থাক বলে কইয়া আমরা নিজের বাড়িতে খাওয়া দাওয়া সুন্দরভাবে করতেছি, নিজের খাওয়া পিন্দা হইলে হলো। আজকাল যেটা মানুষের যেটা মন মানসিকতা হয়েছে, কিন্তু আমি তো কই যে না, হ্যাঁ আমি তো আমার বাড়িতে বয়ে রয়েছি, কিন্তু আমার পিঠ পিছে আজকের দস্তাবেজ তারা তৈরি করতেছে যেটা নাকি 50 বছর পরে তারা এভিডেন্স হবো। তো এটা আমরা কাউন্টার লেখা, কাউন্টার একটা আমরা করতেছি না। এটা সবচেয়ে আমগর জন্য একটা নেগেটিভ পয়েন্ট আর কি। আমগর জন্য না, ভারতবর্ষের ডাইভার্সিটির জন্য একটা ভয়ানক একটা মানে চলতেছে আর কি। ওটাই যে হিন্দু মুসলিম বিভাজনটা যেটা সৃষ্টি কইরা ভারতবর্ষের একটা অন্ধকারের দিকে যেটা একটা ধাক্কা দিতেছে বর্তমানের কিছু মানুষে, এটা একটা খুব খারাপ লাইনে গেতেছে। বর্তমান আসাম রাজ্যের
আমরা থাকি যেহেতু এনের মিয়া মানুষের বিষয়ে অল্প জানবার চাই এনের থেকে, যে মিয়া মানুষের বর্তমানের পরিস্থিতি কি? মিয়া মানুষ একটা কষ্ট করা জাত। আসামের ইতিহাস যদি দেখা যায়, যখন ইংরেজের সময় ছিল তখন এই কমিউনিটিটারে গ্রেটার মানে আসাম যেটা বলা হয়, অবিভক্ত মানে আসাম আসিল আর কি, যেটা ভারতবর্ষের অংশ আসিল। ভারত, বাংলা, পাকিস্তান যখন একসাথে আসিল, তো তখনকার ওই যে কিছু মানে যদি যাওয়া হয়, ওই সাইডের মানুষগুলা এই সাইডে নিয়ে এসেছিল। এই সাইডে তারা মানে জঙ্গল আসিল, এরকম ধরনের একটা পরিস্থিতি, এই জায়গায় খেতি করার জন্য নিয়ে আইছিল মানুষগুলারে। তো এই মানুষগুলা সময়ে সময় কর্মসূত্রে কাম বিশ্রায়া বিভিন্ন জায়গায় গেছে, নিজের কর্ম বিশ্রায় নিছে। খাইটা খাওয়া মানুষ, আর এগোর উপরে রাজনৈতিক যেটা শোষণ সবসময় চলে আসে। আর এটার পিছনে শুধুমাত্র কারণ একটা আলাদা ফোর্স, এটাও না, আমরাও কারণ আমগো কমিউনিটি যদি মিয়া কমিউনিটি হওয়া হয়, মিয়া কমিউনিটি বা এই জায়গায় আলাদা কিছু মানুষও আছে এই জায়গায় লয়ার বেল্টে, টোটাল সব মুসলমানের কথাই কইতেছি, যে এই সময় এই জায়গার থেকে একটা সময় আমরাই যখন যারা জাগরে পলিটিক্যাল লিডার বানাইতাম, ভোট দিতাম, তো তাগর কোয়ালিটি অতটুক তখন হয়তো আসিল না বলে আমি মানে কিছু কভার চাই। এটা সবচেয়ে বেশি বড় কথা হয়ে যাব। কারণ আমি দেখছি যে বিটিসির লেখা হোক, তারপরে বিভিন্ন সময় রাজনৈতিকভাবে মানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা যদি আসে, যে আপার আসাম একটা সাইড এত ডেভেলপ হয়ে গেছে, কিন্তু লোয়ার আসামে ইন্ডাস্ট্রিয়াল হোক, অফিসিয়ালস মানে বিভিন্ন অফিসগুলা হোক, এইসব জিনিস কিন্তু লোয়ার আসামে হয় নাই যখন জন্য আমরা বেশি পিছ পড়ে রয়েছি। আর হয় নাই কি কারণে? পলিটিক্যালি হয় নাই। যারা নেতা তখনকার সময়ের যারা নেতা আছিল, তারা দূরদর্শী আসিল না। তারা দূরদর্শী মানে সবাই কই না, কিছু মেজরিটি মানুষ হয়তো দূরদর্শী আসিল না, ভবিষ্যতে চিন্তা করে নাই তারা। তার এক্সাম্পল আছে অনেক মানুষ। মিনিস্টার আমরা বানাইছি, তারা এমনি টাইম পাস করছে। এমএলএ বানাইছি, তারা আজকে বিভিন্ন এমএলএ আছে যারা এমনি টাইম পাস করে। তে দূরদর্শী নেতা আমরা বানাইতে লাগবো। আর এই কমিউনিটির উপরে বিভিন্ন অত্যাচার, এটা রাজনৈতিক মুনাফা এর জন্য কেউ নিতেছে। আর আমরা ওইটাই তো প্রথমে কইছি যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস যদি আসে, তো এই কমিউনিটি একবারে যাবার পাবো। রিসেন্টলি কিছু ঘটনা যেগুলো হইলো আপার আসামে, যে আপার আসামে মিয়া মানুষ জান লাগে না, বা আপার আসামের টিকা মিয়া মানুষ সমস্ত মিয়া মানুষের খেদায় দেওয়া হবো। অ্যাকচুয়ালি কি মিয়া মানুষের আপার আসামে যাওয়ার কোনো অধিকার নাই নাকি, বা মিয়া মানুষ কি অন্য দেশের দিকে আইছে নাকি? আরে ইন্টারেস্টিং। তার মানে অধিকার নাই এরকম তো কোনো ধরনের কথাই নেই। যাবার পাবো না, যে কোনো জায়গাতে যাব, কেন যাব না? কাম করবার না হলে ঘুরবার যাব, বাড়ি বানাবার যাব, থাকবার যাব, জানি না গো। তো এটা তো রোকটোক করার কেউ নাই। সাংবিধানিক অধিকার, এটা সাংবিধানিক অধিকার। যাইবার দিতেছে না কোনো সময় মিয়া খেদা যেসব মানে মূল হুতির এইগুলা আছে, তারা আসলেতে যায় না কি ধরনের কিসের জন্য এরকম ধরনের স্টেপ নেয়, আর স্টেপ নিয়ে তারা কি প্রমাণ করবার চায়, এটা মানে বিষয়। আসামটা বর্তমান কিন্তু বহুত ধরনের টুকরা হয়ে গেছে। এই জায়গায় বিটিসি, ওই জায়গায় মটক কাউন্সিল, এই জায়গায় বলে ডিমা হাসাও, নানান ধরনের, এই জায়গায় কোচরাজ বংশী। তো আসাম বর্তমান আসাম হইয়া যে রয়েছে, এটা তো মানে আসলেতেই উপরে তো ভাগ করে কিন্তু আসামের পলিটিক্সটা এত একটা খারাপ অবস্থায় আছে, আর বলিকা বকরা বানানি হয় সবসময়। এটার জরিয়াতে একটা মেজরিটি মানুষের মন সন্তুষ্ট করা হয়। তো মন সন্তুষ্ট করা হয়, এই কোয়েশ্চেনটা মানুষে কয় সাধারণভাবে, যে মেজরিটি মানুষের একটা অ্যাটেনশন ড্র করার জন্য এরকম ধরনের কিছু স্টেপ নেয়। তো আমরা যদি কই যে আপার আসামের মেজরিটি মানুষের মন সন্তুষ্ট করার জন্য এইটা করা হয়, তাহলে তারা তো আমার থেকে বেশি শিক্ষিত মানুষ, তারা তো আসামের ইতিহাস তারা বেশি বেটার জানে। তো তারা এই কথাগুলো কেমনে করে বিশ্বাস করে নেয়? আর তাগরে সন্তুষ্ট করানোর জন্য একটা কমিউনিটির পিছিয়ে ফেলার লাগে, অমুক বিভিন্ন ধরনের লাঞ্ছিত বঞ্চিত হওয়া লাগে। এটা কোন ধরনের পলিটিক্স আমি নিজেই মানে একটু ডাউট আর কি আমার বিষয় এটা। তো এখন কথা হইলো যে আমরা আমগর ভিতরে নিজের ভিতরে যেটা সামাজিক কামটা না, যখন এটা ওভারঅল নট ফর মিয়া, খালি মিয়া বলেই কইতেছি না, এই জায়গায় হিন্দু মুসলিম সবাই আছে। তে যারা আর্থিকভাবে দুর্বল হয়, যারা শিক্ষার দিকে কিছু পিছপড়া থাকে, তাগর উপরে এটা ইতিহাস, দুর্বলের উপরে অত্যাচার, এটা ইতিহাস আছে। আর ওই দুর্বল কমিউনিটি একটা সময় সবল হওয়া, এটাও ইতিহাস। তে
দুর্বলের উপরে অত্যাচার চলতেছে, আর এই কমিউনিটিরা মানে ফাইট করতেছে নিজের আর্থিক ডেভেলপমেন্টের জন্য, এডুকেশনের দিকে বহুত এগিয়ে আছে। হ্যাঁ, তে আরও কিছু কাম করার কথা আছে, যে দরকার আছে কোয়ালিটি কাম, যারা এডুকেশন মানুষে শিক্ষা গ্রহণ করা দরকার আছে, শিক্ষা এডুকেশনে কাম করা লাগে। হোয়াট কাইন্ড অফ এডুকেশন, হোয়াট টাইপ অফ এডুকেশন, কি টাইপের, এটাও তো একটা বহুত বড় কোয়েশ্চন। গুয়াহাটিত যদি যাওয়া হয় না, গুয়াহাটিত গেলে গেজেটেড অফিসার মিয়া মুসলিম বা লয়ার আসামের গেজেটেড অফিসারের সম্পত্তি বিল্ডিং গুইনা শেষ করা যায় না। তে এডুকেটেড পিপল তো আমার মাঝখানে আছে। আর আমরা যদি ইতিহাস দেখি, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনে এই এডুকেশন সিস্টেম তা ছিল না, তারা সংখ্যায় কম আছিল। তখন কেন ওই সময় তারা বিজ্ঞানের ক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক বা এই শাসনের ক্ষেত্রেই হোক, তারা কেন একবার আসিল? তাগর ভিতরে কি টাইপের কি এরম ধরনের এডুকেশন আসিল যেটা আমগর মাঝখানে নাই? ফর্মাল এডুকেশন, স্কুল কলেজের ডিগ্রি যথেষ্ট পরিমাণ আছে একটা কমিউনিটি ডেভেলপ হওয়ার জন্য। সাসার কমিটির রিপোর্ট 2005 সনের সাসার কমিটির রিপোর্টে কইছে যে মুসলমানের অবস্থাটা এত খারাপ, যারা নাকি মানে একটা দলিত সম্প্রদায় সবচেয়ে কাম করার লোক, তাগর থেকে মুসলমান কমিউনিটির মানে অবস্থাটা সবচেয়ে বেশি খারাপ। কিন্তু শুধুমাত্র এডুকেশন আমরা কতটুকু এগিয়ে যাওয়ার পাবো? কিন্তু আমগর মাঝখানে আসলে বন্ডিংটা নাই, ব্রাদারহুডটা নাই। আমি যদি সিম্পল একটা এক্সাম্পল নেই না, যারা বড় বড় ব্যবসা করে, যারা ব্যবসায়ী মানুষ, ম্যাক্সিমাম যদি জরিপ চালানি হয়, একটা যদি সার্ভে করা হয়, ম্যাক্সিমাম মানুষের দেখবা তো পার্টনারশিপ বিজনেস, একলা কেউ বিজনেস করে না, 2-4 জন মিলানে ইনভেস্ট করে। কারণ যত বড় ব্যবসায়ী তাগর বিজনেস প্ল্যানটাও অত বড়ই থাকে। আর যে এরম ধরনের প্ল্যান থাকে, যে প্ল্যানের যায় নাকি ওরা নিজে একজনে ইনভেস্ট করবার মানে ক্যাপাসিটি থাকে না, পার্টনার্স হয় আবার। তো ঠিক ওই জিনিসটা যদি আমগর ভিতরে যেটা ব্রাদারহুডটা, এই ব্রাদারহুডটা যদি আমগর মাঝখানে মানে ভালোভাবে গড়ে ওঠে না, তখন আমরা বহুত ক্ষেত্রে মানে কৃতকার্যতা মানে পাইমো। ইতিমধ্যে যেই ধরনের এই রুলসগুলা পাস করা হইতেছে, ল পাস করা হইতেছে যে গৌ মাংস খাওয়া ব্যান্ড করা হবো, বহুত ধরনের রেস্টুরেন্ট, যেগুলা বড় বড় রেস্টুরেন্ট গুয়াহাটিতে, ওই সমস্ত রেস্টুরেন্টগুলা ব্যান্ড করা হইতেছে। এই খাওয়ার উপরে রাইটস বন্ধ করে দেওয়া মানুষের, এটা কি ধরনের কথা হইতেছে? না, এখন তো আমাদের আসামের যে সিএম হিমন্ত বিশ্ব শর্মা, ওনার পায়ের তলের মাটি নাই আসলে। ইতিমধ্যেই এর মাঝখানে আসলে ওনার আস্থাটা কইমাইছে মানুষের মাঝখানে, গ্রহণযোগ্যতা কইমাইছে। আর হিমন্ত বিশ্ব শর্মা চিফ মিনিস্টার আসলে বসার পরে এরকম ধরনের অনেক মুভ নিছে যেটা নাকি সংবিধান বিরোধী। আর ওনার মুখের জুড়ে একদিকে এক ঘেমিয়াভাবে ঠেলা নিয়ে হেরা অনেক কাম করছে, যার জন্যে আসামের মেজরিটি মানুষ ক্ষুণ্ণ। আর আজকের ডেটে মানুষ অ্যাকচুয়ালি যখন মানে একটা স্টেজ থাকে যে যখন বা পায়ের তলে মাটি থাকে না, যখন সুস্থ মানুষে একটা হয়ে যায়, তখন অসুস্থতার জড়িয়তে লাফালাফি বেশি পারে, হয় না? হতো না? তো ওই আমাদের সিএম এর অবস্থা হচ্ছে ওই লাফালাফি পারার সমস্যা। তো এখন ওনার কোনো ধরনের ইস্যু নাই, তো ইস্যু নাই, একটা ইস্যু ক্রিয়েট করা লাগে। ইস্যু ক্রিয়েট করছে, এখন পাবলিক তোমরা লইরা মরো বুঝানো। আর যেই মুভটা নিছে না, এই মুভের জড়িয়াতে কার কি হবে জানেন? পুলিশের পকেট ভরবো, যারা ব্যবসায়ী তাদের পকেট খালি হবো। লুটারু সবসময় লুট করছে, যেটা সিন্ডিকেট বাস বিভিন্ন সময় করেছে, সবসময় লুট মানে একটা করছে। আর এটাও একটা সিস্টেম বানাই দিল যে মেজরিটি পিপলদের সন্তুষ্ট করার জন্য গরুর মাংস বন্ধ করা। যে গৌ মাতা, যেটা গাই গরু কোনো জায়গায় কিন্তু জবাই করে না, করে নাকি কোনো পদ্ধতি করে না। তে গৌ মাতার নাম নিয়ে হেরা এই যে মানুষটা যে অত্যাচার। আর একটা আসামে এরম ধরনের কিছু মানুষ আছে যারা নাকি লয়ার আসামরে ভাবেই বাংলাদেশের জায়গা। হ্যাঁ, এই এনআরসি ইস্যুটা যখন আসলো, এনআরসিটারে টোটালি আজকের ডেটে বন্ধ করে রাখছে।
এনআরসিতে ম্যাক্সিমাম মানুষের নাম আয়ে গেছে। হ্যাঁ, যদি স্ক্রুটিনি করা হয় যে অনেক মানুষের নাম আয়ে গেছে, যখন দেখলো যে না তাগর যেটা আঁকড়া তাগর যেটা সংখ্যা দিছে ওই সংখ্যাটা হয় না, তখন এনআরসি দিলে বন্ধ করে। তো আজকে ডেটে ইস্যু কি ক্রিয়েট করা যায়? শুধুমাত্র ইস্যু ক্রিয়েশনের জন্য একটা অসাংবিধানিক মুভ নিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এটা দিয়ে লাভালাভ আপনার আমার কিছু না হোক, কিন্তু পলিটিক্যালি তার লাভালাভ তারা বেনিফিটটা নিব। আগে দেখা গেত যে ইনডাইরেক্ট অ্যাটাক করতো আর মানুষরা প্লিজ করতো, এক ধরনের মানুষরা প্লিজ করা হয়তো ইনডাইরেক্ট অ্যাটাক করে, কিন্তু বর্তমান দেখা গেছে কিছু সময় ধরে ডাইরেক্ট অ্যাটাক হইতেছে। যেটা আপার আসামে একটা ঘটনা হলো, একটা রেপ কেস হলো, ওই রেপ কেস একটা পার্টিকুলার মানুষে করছে, ওই পার্টিকুলার মানুষটা খারাপ, কিন্তু ওটার বেসিসে হোল কমিউনিটিরে একটা খারাপ চরিত্র খারাপ ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হলো। এইটা হয়েছে কি জানো, বিজেপি একটা এত অর্গানাইজ পার্টি না, তারা সবসময় কোনো একটা টেস্টিং পিরিয়ড রাখে। টেস্টিং পিরিয়ড মানে কীরকম, একটা সময় মনে করো যে বড় বড় জার্নালিস্টের থেকে শুরু করে নিয়ে হেরা কিছু ইন্টেলেকচুয়াল লেভেলের মানুষের ইয়েরে অ্যাটাক করছে, অ্যারেস্ট করছে, তাগর বিরুদ্ধে কথা কইছে, করার পরে কিছু মানুষ মানে মার্ডারও হয়েছে, হয়েছে। হওয়ার পরে সিচুয়েশনটা এরকম হইলো যে তারা টেস্ট করলো যে আমগর কতটুকু ক্ষমতা আছে, পাবলিকে কতটুকু আমগর সাপোর্ট করে। মানে আমরা যদি এই স্টাইলে যাই তাহলে আমরা মানে মানুষের আস্থাটা আমগর ভিতর থেকে যাইব কেন কি, আমগর উপর থেকে যাইব কেন কি। যখন ওই স্টেজগুলা পার হয়েছে, তারা টোটাল কমিউনিটি একটারে অ্যাটাক করতেছে আজকের ডেটে, টোটাল কমিউনিটিটারে। আর কমিউনিটির পিছনে অ্যাটাক করার পিছনে মূলত কারণ হলো তারা পাইছে যে এই যে আমরা যেটা মার্জিনালাইজ কমিউনিটি, এই কমিউনিটির মানে যেসব অর্গানাইজেশনস আছে তারা বিভক্ত, তারা একত্রিত হওয়ার ক্ষমতা তাদের ভিতরে নাই কোনো পদ্ধেই। হ্যাঁ, আর ছোট ছোট গ্রুপস আছে যাগুলো টাকা দিয়ে কিনা যায়। তো এই যে ক্ষমতা নাই, যে আমরা একটা স্ট্যান্ড নেওয়া, ডেমোক্রেটিক একটা স্ট্যান্ড নেওয়ার যে ক্ষমতা নাই, এটা সিএমএ জানে, এটা বিজেপি জানে, যার জন্য আজকে এই সবচেয়ে বড় অ্যাটাকটা তারা দেওয়া শুরু করছে। তার অ্যাটাক যে দিতেছে তার কারণও আমরাই, ওইটাই কভার চাই যে আমগর ওইটার কারণও আমরাই, যে আমগর ভিতরে এরকম ধরনের একটা স্ট্রং গ্রুপ নাই যারা নাকি ডেমোক্রেটিক প্রটেস্ট শুরু করব। আমি একটা প্রটেস্টে গেছিলাম একটা অর্গানাইজেশনের সাথে, তো নদী ভাঙার নিয়ে প্রটেস্ট আর কি, নদী ভাঙা নিয়ে রাস্তা করা লাগে প্রটেস্টে। আমরা হাঙ্গার স্ট্রাইকে বসছি। তো হাঙ্গার স্ট্রাইকে বহার সাথে সাথে আমার সাথেই লিডার আরেকজন বসছে অন্য একটা অর্গানাইজেশনের। তো ওনার কাছে ওসি, থানার ওসির ফোন আসলো। ওসিরে উনি কিন্তু স্টেট লিডার। তো উনি ওসিরে কইতেছে, হয় স্যার আপনি আমি এতে 2 ঘন্টা বহি পেলে আমি উঠি যাম। তে চিন্তা করিব না লাগে, ঠিক আছে। তো ডেমোক্রেটিক প্রটেস্ট যে আমরা করি না কোনো একটা অর্গানাইজেশনে, প্রটেস্টের মূলত কথাই হয়েছে যে গভর্নমেন্ট অফিসিয়ালের মাঝখানে উপরে প্রেশার ক্রিয়েট করা, ঠিক আছে। আর আমরা কইতাছি চিন্তা করিব না লাগে, 2 ঘন্টা পিছত আমি উঠি যাম। তারপরে টাইম বাঁধাতে হবে 2 ঘন্টায় জায়গায়। ঠিক ওসি সাথে সাথ তার হায়ার অফিসারে ফোন করবো যে স্যার আপনি চিন্তা করব না লাগে, 2 ঘন্টা পিছত এ লোক গুছি যাব। তে ওই জায়গায় এই যে প্রটেস্ট যে কর্ম, আমরা যে একটা মেমোরান্ডাম দিমু, এই মেমোরান্ডামের যখন গুয়াহাটির থেকে ফোন করবো ডিসি রে এসপি রে, তখন কব স্যার তেওঁলোক বহিছিল, 2 ঘন্টা পিছত উঠি যাব, একো চিন্তা করব না লাগে। কিন্তু যদি উইদাউট কম্প্রোমাইজ একটা মানে আনকম্প্রোমাইজ একটা স্টাইলে যদি ওই প্রটেস্টটা করা যায়, ওই জায়গায় ডিসি আইব, এসপি আইব, রিসিভ করব, তারা মানে মানে অন দ্য স্পট একটা কথা দিতে লাগবো, অন রেকর্ড, কথাটা রেকর্ড থাকবো, তারপরে ওইটা মানে আমরা ইন ফিউচার ওটা নিয়ে মুভ করা যায়। তা আজকের একটু মানুষগুলো ভুগতে হবে সবসময়। হ্যাঁ, তো এই যে আমার স্টাইল, যেটা আমার অর্গানাইজেশন আমার মাঝখানে যেটা স্টাইলটা, আমরা সবসময় কম্প্রোমাইজিং মুড নিয়ে যেটা থাকি, এটাই সবচেয়ে খারাপ, আমার বিপদের দিকে ঠেলে দিতেছে। নিশ্চয়। আরও বর্তমান সময়ে আমরা যদি এই সমস্ত ধরনের বিবাদ নিয়ে আমরা সবসময় চিন্তা করতে থাকি, তাইলে আঙ্গর ভারতবর্ষটা একটা সময় আবো যে ছিন্ন ভিন্ন হয়ে যাবো গা।
বহুত আন্ধারের একটা রাস্তায় যাবো গা, তে আঙ্গর কি ধরনের আগ বাইরে যাওয়ার দরকার আছে বা কি বস্তু নিয়ে চিন্তা করার দরকার যাতে আঙ্গর ভারতবর্ষটা বহুত একটা উঁচা মুকামে নিয়ে যাবার পারি? এটা আমার যতটুকু জ্ঞানে ধরে এটাকে সিম্পল ফর্মুলা কিরম ধরনের কথা, দেখো দায়িত্ব সবাই নেওয়া সম্ভব না। আমার বাড়ির যদি 5 জন মেম্বার আছে, যদি ক্রাইসিস আসে, তাহলে আমার বাবা প্রথম ক্রাইসিসের উপর দিয়ে যায় নিয়ে হলেও ইনকামের জন্য যাব, ঠিক আছে, কারণ আমার বাড়িতে খাওয়া লাগবো। আমার মায়ে যাব যে আমার বাচ্চাগুলার খাওয়া রান্না লাগে, মানে খাওয়া পেটে দেওয়া লাগবো, রান্না করব। আমি ওই জায়গায় টেনশন নিয়ে বয়ে থাকবো যে এই ক্রাইসিস মানে এটা কিভাবে চিন্তা করা যায়। তদ্রূপ কমিউনিটি একটা, আমার ফ্যামিলি যেরকম, আমার সোসাইটি যেটা সমাজে আমরা বসবাস করি, যে সমাজটাতে যখন আমার ফ্যামিলি বলে ভাববো না, তখন আমার জন্য সব কিছু ইজি হয়ে যায় একদম। মানে যেটা ছোটো ইউনিট আমগর ভিতরে সমাজ গড়ার সবচেয়ে ছোটো ইউনিট যেটা একটা ওয়ার্ড, একটা সোসাইটি। হ্যাঁ, এই সোসাইটিগুলাতে একটা যেটা সমাজে বসবাস করে, একটা সমাজে 40-50 ঘর মানুষ থাকে, তাই না কথাটা? তুমি দেশের কথা চিন্তা বাদ দাও না, আমার এই জায়গায় আমার সোসাইটি ঠিক করা লাগে, এতটুক চিন্তা করলে আমার জন্য সবচেয়ে মানে সব ঠিক। মানে সবাই যদি নিজের কথা ভাবে, হ্যাঁ নিজের, তো দেশ একলাই ঠিক হবে। এখন কথা হচ্ছে যে ক্রাইসিস আসতেছে, একটা ফোর্স আছে, যেই ফোর্সে নাকি তোমার রেগুলার এরকম ধরনের একটা ইস্যু দিতেছে, তোমার মানে তুমি যে কামাই করবার যাবা, তুমি যে পেটে ভাত দিবা, ওইটাতে যাইবার দিতেছে না। এটা তাকর মানে একটা পলিসি তোমার সবসময় এরকম একটা ডিমোটিভেট করে রাখবো, এরকম একটা টেনশনে রাখবো, তুমি যাতে মানে ওই টেনশন নিয়ে থাকো, ওই টেনশনের উপরে যায়নি যে কোনো চিন্তা যদি তুমি করবার নাই পারো, যেটা তোমার ভিতরে যাতে একটা ইনোভেটিভ আইডিয়া না আসে, মানে তোমার ভিতরে একটা সৃষ্টিশীল কোনো ধরনের মানে জিনিস যাতে না আসে, তার জন্য তোমার উপরে সবসময় এরকম ধরনের একটা ইস্যু তোমার উপরে দেওয়া রাখা তাগর একটা পলিসি, পার্ট অফ পলিটিক্স, তাগর পার্ট অফ স্ট্র্যাটেজি। তো এই জিনিসটা বোঝার দরকার আছে। তারপরে আমরা যদি একটা যেরকম করম ফ্যামিলি, তখন যদি একটা সোসাইটি হয়, সোসাইটি হয়ে নিয়ে সোসাইটির সমস্যাগুলো আমরা প্রথম অবস্থায় সমাধান করার দরকার আছে। তারপরে যেগুলো সোশ্যাল ইস্যুগুলো আসে, ইস্যুগুলোর উপরে আমরা মানে একত্রিত হয়ে নিয়ে ডিসিশন নেওয়ার ক্যাপাসিটি থাকার দরকার আছে। হ্যাঁ, যখন আমরা ভারতবর্ষ মানে একটা ইয়ের কথা কই, আর সোসাইটি রিফরমেশনের কথা কই, তখন পলিটিক্স দূরে থেকে তুমি কোনো পদ্ধতি সম্ভব না। তখন পলিটিক্স আসে তোমার, আমি এটা একটু লম্বা হইতেছে তবুও কই যে পলিটিক্স যখন আসে, এরকম ধরনের তুমি অনেক এক্সাম্পল পাবা যে একটা বুথ লেভেলে কোনো একটা বুথ মানে সেন্টার 1000 ভোট আছে, দেখো এরকম ধরনের একটা সেন্টার আছে যে 1000 ভোটই একটা ক্যান্ডিডেট পায়, একটা ক্যান্ডিডেট। আর বেশিরভাগ সেন্টারগুলাতে ভোটগুলা যদি 20টা ক্যান্ডিডেট আছে, একজনে ওভারঅল ইলেকশনে 200 ভোট পাইছে, তবু ওই সেন্টারের থেকে 2টা ভোট পাইছে, ঠিক আছে। তো ওই যে যেটা 1000 ভোট একজনে পাইলো, আর এই যে মানে 1000 ভোট 20 জনে পাইলো, তো সোসাইটির ডিফারেন্সটা তুমি যদি নোটিস করো, ওই জায়গায় এগোর ভিতরে ইউনিটি নাই, এগোর ভিতরে কোনো ডিসিশন মেকিং ক্যাপাসিটি নাই, নিজের মতে চলতেছে। তো আমগর কমিউনিটি হয়েছে আজকে ব্যাকবোন নাই, গার্জেন নাই, আমরা কেউ গার্জেন মানি না, আমগর সোসাইটি নাই, আমগর সোসাইটিতে কেউ মানে ওরকম ধরনের মানে নেতা নাই, লিডার নাই। আগের যে একটা সমাজ ব্যবস্থা ছিল, আগের সমাজ ব্যবস্থা, হ্যাঁ, ওই ব্যবস্থাটারও উঠাই দেওয়া হয়েছে। বর্তমান সমস্ত মানুষ লর উপরে ডিপেন্ডেন্ট, গভর্নমেন্টের উপরে ডিপেন্ডেন্ট থাকে, কিন্তু ওই ডিপেন্ড হইয়া যেটা একটা জাস্টিস যেই ধরনের দেওয়া দরকার, ওই ধরনের জাস্টিস পাওয়া যায় না কোনো পদ্ধতি না। তো থানাগুলা হোক না, থানা একটা এরকম ধরনের জায়গা, তোমার সোসাইটি যদি ঠিক থাকে তখন থানা খুব সুন্দরভাবে চলবো, ভালোভাবে চলবো। আমি নোটিস করি না, তুমি আজকে ডেটে থানাত যাই দেখো, এখন আমি কইতেছি, এখন যদি আমরা যাই না থানাত যাই দেখো কত মানুষ ফাইসা রয়েছে, নিরীহ মানুষ, যাগর দোষ নাই তো তারাও ফাইসা রয়েছে, যাগর দোষ আছে তারাও ফাইসা রয়েছে। যে দোষ নাই যেই মানুষটা, ওরে যে ফাইসা রয়েছে না, ওরে উদ্ধার করার দায়িত্ব যদি সমাজে না নেয়, তাহলে মানুষটা আর ফাঁসতাছে কেরা জানো? আমার মতো আর্থিকভাবে সবল কিছু মানুষ না, মানে যারা একটু শিক্ষিত তারা না, যারা দুর্বল শ্রেণী মানুষ, যারা অশিক্ষিত, শিক্ষার দিক দিয়ে কম, তাদের টাকা পয়সা কম আছে, তারাই যে থানার মানে এইগুলাতে ফাঁসে, জাগর মানে ফাঁসাইয়া উপভোগ করুন যায়, বা তার এগেইনস্টে কোনো অ্যাকশন হবো না, আঙ্গর উপরে অমনে ধরনের মানুষের ফাঁসানো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার,
আজকে আপনার লগে ডিসকাস করে বহুতই ভালো লাগলো। আশা করি যারা এই ভিডিওটা দেখলেন ওরা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। থ্যাংক ইউ।